নমস্কার। দূরদর্শনের পর্দায় বিকশিত ভারত 2047-এর এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। প্রত্যেকটা সময় বিকাশমুখী আলোচনা নিয়ে আমরা থাকি আপনাদের সঙ্গে। আমরা ত্রিপুরার স্বচ্ছতা এবং ভারতের স্বচ্ছতা নিয়েও আলোচনা করে থাকি। আমরা কিন্তু আজকে স্বচ্ছতা, পাশাপাশি আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরা এবং বিকশিত ভারতের যে স্বপ্ন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দেখছেন, সেটাকে স্বপ্নকে পূরণ করার জন্য রাজ্যের যারা আগরতলা পুর নিগমের সাথে কাজ করছেন তারা কিভাবে সেই স্বপ্নটাকে দেখছেন, সবটাই আমরা তুলে ধরব আজকের এই বিশেষ আলোচনায়। আমাদের আজকের আয়োজনে যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশেই রয়েছেন নর্থ জোনের জোনাল চেয়ারম্যান শ্রী প্রদীপ চন্দ্র। নমস্কার প্রদীপ বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। খুব ভালো লাগছে এরকম ব্যস্ততার মধ্যে, পুজোর আগে সত্যি খুব ব্যস্ততা সকলের মধ্যে, সেই ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। কারণ প্রত্যেকটা উৎসব মানেই হলো আনন্দ, উৎসাহ এবং সকলের মধ্যে একটা বাড়তি একটা আনন্দ আয়োজন, পাশাপাশি স্বচ্ছতা একটা বড় ব্যাপার। কারণ আমরা পুজো আসলেই বাড়িঘর পরিষ্কার, রাস্তাঘাট পরিষ্কার, আর যেভাবে পুরো স্মার্ট সিটি পরিবর্তন হচ্ছে রাস্তাঘাটের দিক থেকে, সেখানে একটা আমূল পরিবর্তন। আমরা যদি বলি যে একটা মানে আগরতলার চিত্র আর এখন আর আগের মতো কিছুই নেই। তো ছোট্ট করে প্রথমে আপনার কাছ থেকে শুনবো যে শুরুটা কিভাবে হলো। অ্যাকচুয়ালি ধরুন, আগরতলা শহর আগেও ছিল, বর্তমানেও আছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী 2014 সালের পর প্রধানমন্ত্রী হওয়ার পর আপনি যেটা বললেন বিকশিত ভারত, সেই বিকশিত ভারতটাকে একদম গ্রাসরুট লেভেল থেকে বিকশিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রথম পদক্ষেপ হচ্ছে স্বচ্ছ ভারত। কারণ শহর বলুন, বাড়ি বলুন, দেশ বলুন, স্বচ্ছ যদি না হয় তাহলে আপনার স্বচ্ছতা আসবে না, আপনার কাজ করার মানসিকতাও ভালো থাকবে না, বা আপনার এখানে কোনো লোক আসলে সেটাও দেখবে, অপরিচ্ছন্ন দেখলে আপনার বাড়িতে কেউ আসবে না। তো সেই জন্য আমাদের দেশকে স্বচ্ছ করতে হলে আমাদের গ্রাসরুট লেভেল থেকে, তার মাধ্যমে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলি আছে, আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছি, মিউনিসিপ্যালিটিগুলি আছি, আমাদের প্রথম কাজ হচ্ছে স্বচ্ছতা। তার জন্য আপনারা দেখেছেন আমাদের সরকার আসার পর 2018 সালের পর আমাদের আগরতলা পৌর নিগম গঠিত হওয়ার পর দেশের যশস্বী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে আমাদের প্রথম কাজ হচ্ছে সারা শহরকে পরিচ্ছন্ন রাখা, জঞ্জাল মুক্ত করা, প্রত্যেকটি বাজার, রাস্তাঘাট, সর্বত্র একটা সুস্থ পরিবেশ, যেখানে খুশি সেখানে এই গজিয়ে ওঠা দোকান, এইগুলিকে পরিষ্কার করে রাস্তাকেও প্রশস্ত করা, রাস্তার সৌন্দর্যায়ন করা, এবং তার পাশাপাশি সবচেয়ে বড় হচ্ছে পরিচ্ছন্নতার উপর আমাদের লক্ষ্য। একদম। এবং পরিচ্ছন্ন যদি না থাকে, আপনি দেখুন আমাদের আগরতলা শহরের আগেকার ড্রেনগুলি ছিল, আপনি একবার চোখ বুললে বা চোখ বন্ধ করলে বুঝতে পারবেন তখনকার ড্রেনগুলির অবস্থা কী ছিল। কাঁচা ড্রেন, জল যেত, নোংরা ছিল, পশু পাখি মরে ড্রেনে থাকতো। আগে তো বলা হতো আমাদের, মানে এখনো এই কথাটা আমরা শুনে থাকি, আমাদের আগরতলা শহরটা একটা কড়াইয়ের মতো, মানে যেটার মধ্যে জল নাকি জমে থাকে। আপনি যেটা বলছেন কড়াইয়ের মতো, আমরা যে বাড়িতে রান্না করেন, আপনারা যারা রান্না করেন বা আপনাদের মাধ্যমে যে বাড়িতে রান্না হয়, কড়াই, ডেক, তার মধ্যেই তো রান্না হয়, কিন্তু তরকারিটা হওয়ার পরে কিন্তু সঠিক জায়গায় রাখা হয়, কড়াইটার মধ্যে থাকে না কিন্তু। তো আপনার যদি উদ্দেশ্যটা ভালো থাকে, যে কড়াই হোক আর থালাই হোক, সেটাকে জলমুক্ত রাখা বা বন্যার জল বা পরিশোধিত পানীয় জল যাতে পরিচ্ছন্ন থাকে, তার জন্য যদি মানসিকতা থাকে, তাহলে আপনি করতে পারেন। আমাদের রাজ্যে 18 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব। আপনি দেখেছেন সাধারণ বৃষ্টিতেই সারা শহরে কমর জল হয়ে যেত। আপনি লিকচৌমুনি বলুন, দুর্গাচৌমুনি বলুন, এই থেকে আরম্ভ করে আপনার কামানচৌনি, পোস্ট অফিস চৌমুনি, শকুন্তলা রোড, মানে যাওয়া যেত না। মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন সময় থেকেই উনি শুরু করেছেন। আজকের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এই জল জমাকে দূর করতে গেলে যা যা করার, ড্রেনেজ সিস্টেম ডেভেলপমেন্ট করা, পাম্পিং সিস্টেম ডেভেলপ, আজকে আমাদের 18খানা বড় পাম্প বসানো হয়েছে আমাদের সারা আগরতলা শহর থেকে। বৃষ্টি হলে যাতে সঙ্গে সঙ্গে জলটা এখান থেকে বের করে দেওয়া হয়। আপনি এখন মানে জল জমছে, কিন্তু কত তাড়াতাড়ি এটা মানে এখান থেকে যাবে সেটাই নাকি মূল বিষয়। আমাদের, আপনাকে তো বললামই তো একটা কথা, আপনার ইচ্ছা থাকতে হবে। জল জমবে, বৃষ্টি হবে, ন্যাচারাল ম্যাটার, এটা তো হবেই। তো আমার পপুলেশন অ্যান্ড
আমার মানসিকতা দুটো থাকতে হবে, যে আমার পপুলেশন বাড়ছে, জায়গা জমিন ভরে যাচ্ছে, জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, তাই আমাকে তার সঙ্গে আমার ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপমেন্ট করতে হবে। তার জন্য আমাদের আজকে 18খানার উপর আমাদের পাম্পিং মেশিন বসানো হয়েছে, যারা শহরে আনাচে কানাচে যে সমস্ত জায়গায় জল জমে যেত সেই জায়গাগুলিতে আমরা লোকেট করে, যে আমরা এই জোনটার মধ্যে এই জায়গাটায় বসে এই জায়গাটায় জলটা বেশি জমে, তো সেই জন্য আমরা সেই ব্যবস্থা করি, একদম। আমরা সেই পাম্পিং ব্যবস্থা চালু করেছি। এবং শুধু না, 24 hours into 7 আমাদের এই ব্যবস্থা চালু থাকে। যেই বৃষ্টি হবে আপনি দেখবেন প্রত্যেকটা এরিয়াতে পাম্প স্টার্ট হয়ে গেছে, যে ওই জল জমবে তখন সেই ব্যবস্থা না, কিন্তু আমাদের কিন্তু 24 hours into 7 বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের পাম্প স্টার্ট হয়ে যায়, জল জমবে সঙ্গে সঙ্গে জল ওই শহর থেকে বাইরে বের করে দেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে ধরুন কি আমাদের সরকার এবং আমাদের মাননীয় মেয়রের ইচ্ছা যে শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে, জল জমতে দেওয়া যাবে না। আজকের দিনে ধরুন সত্যি কথা বলতে কি, এটা অস্বীকার করার নেই, আমাদের ন্যাচারাল ক্যালামিটি প্রচণ্ডভাবে আজকে ডিজাস্টার হচ্ছে। আজকে সারা বন্যা তো ভারতবর্ষ বয়েই গেল, নয়, হ্যাঁ। সারা পৃথিবীতে ডিজাস্টার হচ্ছে। আর কালকে পশ্চিমবঙ্গে আপনি দেখেছেন, পশ্চিমবঙ্গে সারা আগরতলা কলকাতা শহর কমর জল হয়ে গেছে। থিয়েটার রোড থেকে আরম্ভ করে যে সমস্ত জায়গায় জীবনে কোনোদিন জল জমেনি। তো সেই জন্য সেই পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য আমাদের সরকার এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা প্রস্তুত। আমরা যে কোনো সময় হয়, যত বড় বৃষ্টি হোক, আমরা কিছুক্ষণের মধ্যে যাতে জলটা বের করে দিতে পারি, তার জন্য আমাদের মানে চিন্তাধারা। একদম। প্রদীপবাবু, একটা বিষয় আপনার কাছ থেকে আমরা জানবো, যেহেতু আপনি নর্থ জোনটা কোন দিকটাকে আমার বলা নর্থ জোনটা হচ্ছে? হচ্ছে এয়ারপোর্ট টু আমার 1 নম্বর ওয়ার্ড হয়ে জিবি হয়ে চন্দ্রপুরের এই সাইড হয়ে ভাটিবেনগর হয়ে নর্থ জোন, আচ্ছা, বুদ্ধ মন্দির, রাধানগর, এই সমস্ত ভিভিআইপি অভয়নগর। রোডটা তো পুরোই পরিবর্তন হয়ে গেল। ভিআইপি রোডটা আমার জোনে, যেটা আস্তাবল থেকে এয়ারপোর্ট পর্যন্ত, সেটা আমার জোনে মধ্যে পড়ে। কি রকম আপনারা মানে পুজোর প্রাক মুহূর্তে কি রকম একটা কাজের যে এজেন্ডা আপনাদের হয় সেই রকম নিয়েছেন? আমরা আপনাকে বলি, আমাদের পুজো বলে আমাদের কাছে কোনো কথা নেই। পুজোটা আমাদের কাছে একটা স্পেশাল অবশ্যই থাকে আপনার সবার জন্য। আমাদের কাছে যারা আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমাদের কাছে পুজো হচ্ছে একটা গ্রেট ফেস্টিভ্যাল। পুজোয় আমরা কাপড় জামা কিনি, ঘরে কাপড় থাকলেও আমরা পুজো কিনি। তো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিনিয়ত যে কাজ, সেই কাজ তো চলছে। পুজোতে আমরা স্পেশাল কি করছি ধরুন, আপনি আপনাদের দেখতে পারবেন, লক্ষ্য করলে দেখতে পারবেন, আমরা এখন পুজোতে যেটা হচ্ছে ধরুন আমরা কন্টিনিউয়াস প্রসেস ছিল, প্রতি সপ্তাহে প্রতি মাসে যে ঘটনা হতো সেটা আমরা এই উইদিন 7 ডেজের মধ্যে আমরা কমপ্লিট করতে চাইছি। যে এই 7 ডেজের মধ্যে আমরা কমপ্লিট করে পুজোয় যাতে আমার লেবার যারা আছে ওদেরও তো পুজো আছে, যারা আমার অফিসিয়াল আছে ওদেরও তো পুজো আছে, ওরা তো পুজো কাটাবে। কিন্তু তারপরও আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আপনি দেখবেন আমরা মিউনিসিপ্যাল আমরা বসার পর থেকে আমরা সারা আগরতলা শহরে দুর্গা উৎসবকে একটা অন্য রূপ দেওয়ার জন্য আমরা একটা কার্নিভাল সিস্টেম চালু করেছি। মার গমন, মার বিদায়। আপনারা যারা আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখছেন, ওরও সেটা বলে মায়ের গমন, হ্যাঁ। মায়ের গমন। তো আমরা ধরুন দশমী ঘাটটাকে আমূল পরিবর্তন করিয়েছি। যে দশমী ঘাটে আপনি যদি যেতেন আগে, আজকে থেকে ধরুন 10 বছর আগের কথাই বলছি, ওইখানে নোংরা জিনিস ছাড়া আর ময়লা ছাড়া কিছু ছিল না। আজকে আপনারা প্রতি বছরই আপনারা মানে যান, প্রতিমা ফেলার যে বিষয়টা, সমস্ত এটা কিছু আমাদের নিজস্ব, আমাদের আধুনিকীকরণ করা হয়েছে। আমরা চাইছি যে আগরতলা শহরের যারা দুর্গা উৎসব করবেন, ক্লাব বলুন, বারোয়ারি পূজায় বলুন, বাড়ির নিজস্ব পূজা বলুন, বিসর্জনের বিষয়টাকে আপনার একটা আধুনিক রূপ দিয়েছি। সেখানে শুধু তাই নয়, এখানে দেখবেন আমরা সেখানে 2টো ঘাট আমরা তৈরি করেছি। সেখানে ঘাটগুলিতে সন্ধ্যা আরতি হয়, সেখানে মন্দির আছে। প্লাস আমরা মূর্তি আগে নিয়ে যখন যাওয়া হতো ঘাটে, প্রায়ই ওগুলি নিয়ে গন্ডগোল হতো, মূর্তি ওঠানো নামানো নিয়ে গন্ডগোল হতো, মানুষের কাছে বেশি পয়সা চাইতো। এরপরে কী হতো, যেটা 10 মিনিটে বিসর্জন হওয়ার কথা সেখানে ঘণ্টাখানেক উন্মাদনা থাকতো, থেকে মারপিট গন্ডগোল হতো। আমরা এই জন্য দায়িত্ব নিয়েছি, আমাদের দশমী ঘাটে ঢোকার আগেই আপটা ওঠার পর আমাদের দায়িত্ব, কোনো সাউন্ড সিস্টেম ঢুকতে পারবে না, কিছুই ঢুকতে পারবে না, অনলি ফর মূর্তি ঢুকবে। আর সেই মূর্তিকে বিসর্জন দেওয়া সেটা আমাদের দায়িত্ব। আমাদের আগরতলা পুর নিগমে প্রায় 200 জন লেবার থাকে। আচ্ছা, মানে দশমীর দিন 11টা থেকে শুরু হয়, একদম শেষ হবে কার্নিভাল পর্যন্ত।
আমাদের লোক থাকে, সেখানে দুটো ক্রেন থাকে, যে ক্রেনগুলি দিয়ে লিফটিং করে নিয়ে মূর্তি বিসর্জন করা হয়। শুধু তাই না, এবার একটা জিনিস দেখবেন, ঠিক তার উল্টো পাশে, নদীর উল্টো পাশে যে বস্তি ছিল, আমরা পুরো বস্তিটাকে এবার কভার করে দিয়েছি, যাতে আচ্ছা, মানুষ যাতে যখন দশমীতে যাবে মায়ের গমনটা যাতে ওদের কাছে একটা সেন্সটা যাতে ক্লিয়ার থাকে যে না ঠিকই মা যাচ্ছে। হয়তো কি দেখা যেত অনেক সময় এই যে বস্তি বাড়ি ঘর দেখা যেত, সেগুলি আমরা সম্পূর্ণ ব্লক করে দিয়েছি। ঢাকা হয়ে হ্যাঁ, গেছে। ঢাকা, নদীর গভীরতাও আমরা বাড়িয়েছি যাতে এখানে যাতে জলটাও থাকে। সিঁড়িগুলি একদম খুব মজবুত সিঁড়ি করা হয়েছে, এবং মানুষ আপনি অনেক লোকই আসে আগরতলা, যখন প্রচুর আসে ভিড় হয় দশমী ঘাট এখন, প্রচুর হ্যাঁ, ভিড়। প্রচুর ভিড়। সেখানে আপনাদেরকে এবং আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আগরতলা শহরের প্রত্যেককে আমরা আমন্ত্রণ করি, আপনারা আসুন, মায়ের গমন দেখুন। আপনাদের জন্য সবার জন্য বসার ব্যবস্থা করা আছে এখানে থাকে, এবং সত্যি একটা অন্যরকম একটা। আমি কর্পোরেটর বলে বলছি না, আমি একজন এই আগরতলা শহরের নাগরিক হিসাবে, কারণ এই শহরেই আমার জন্ম, এটা আমার কাছে একটা অত্যন্ত মানে খুব গর্বের মনে হয় যে না, আমরা কর্পোরেটর হিসেবে আমরা পৌর নিগম আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের মেয়রের নেতৃত্বে আমরা একটা এই শহরের জন্য একটা ভালো একটা সুন্দর একটা কাজ করেছি, যেটা আমাদের কাছে খুব বড় ব্যাপার। বৎসরে একবার আমাদের কাছে দুর্গাপুজো আসে, সেটা আমাদের কাছে বিশাল বড় পাওনা। একদম। প্রতিভা, আরেকটা বিষয় আমরা তুলবো, যেহেতু আমরা বিকশিত ভারত 2047 এবং পাশাপাশি স্বচ্ছ ভারত বা ত্রিপুরা নিয়ে আমরা কথা বলছি। স্বচ্ছতা যখনই আসে তখনই তো প্রথম আমাদের যেটা মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট পরিষ্কার, সেটা তো অনগোয়িং প্রসেসিং চলছেই আমাদের। তো তার মধ্যে সাধারণ নাগরিকের মধ্যে একটা কৌতূহল যে মানে রাস্তাঘাট যেভাবে সংস্কার হচ্ছে, কালভার্ট হচ্ছে বা কাভার্ট করা হচ্ছে, সেখানে অনেক রাস্তাই এখনো আন্ডার প্রসেসিং চলছে, প্রসেসিং। তো সবার মনে এই প্রশ্নটা যে পুজো তো একদমই দোরগড়ায়, তো কতটুকু হবে বা পুজোর সময়টা কিভাবে ওনারা পরিষেবাগুলো পাবে বা পুজোর পর কি হবে, এই বিষয়গুলো একটু আমরা জানতে চাইবো, যে রাস্তাগুলো এখনো আন্ডার প্রসেসিংয়ে আছে। আমরা আগরতলা পৌরবাসীর নিকট আমরা, এবং পৌরবাসী নয়, দুর্গা উৎসবটা সারা রাজ্যের মানুষ আগরতলায় আসেন পুজো দেখতে, আমরা ওদের কাছে আমরা দায়বদ্ধতা, এবং সত্যি কথা বলতে কি জানেন, আপনাদের এ রাজ্যে 2018 সালে আগে পর্যন্ত জেনে নেবেন, তথ্য দিকে দেবেন, আগরতলা শহরের কোনো প্ল্যান ছিল না, নন প্ল্যান সিটি, যেখানে যা খুশি হতো। আমাদের সরকার আসার পর মেয়রের নেতৃত্বে আমাদের শহরটাকে, সম্পূর্ণ শহরটাকে ড্রয়িং ডিজাইনের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে কাজ শুরু হয়েছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি ড্রেনেজ সিস্টেম। আমাদের অটল জলধারা মিশনের মাধ্যমে বাড়িতে ফ্রিতে, আগে সরকার দেখবেন কারোর বাড়িতে জল নেবে 1500, 1700, 2200 টাকা দিয়ে অনেকের পেছনে যেতে হতো। আমাদের সরকার আসার পর বাড়িতে বাড়িতে লোক যাচ্ছে, গিয়ে আপনি জল নেবেন কিনা, নিলে ফর্মটা ফিল আপ করে দিন, আপনার বাড়িতে আমরা কানেকশন দিয়ে দেবো। তার জন্য আপনাকে কোনো অ্যাডভান্স পেইড করতে হয় না, আপনার জল বোর্ডের মাধ্যমে আপনার এখন সিস্টেম হয়ে গেছে, আপনার বাড়ি থেকে এসে আপনার মান্থলি বা ইয়ারলি সাবস্ক্রিপশনটা সেটা নিয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে আপনাকে পরিশোধিত পানীয় জল দেওয়া। তার জন্য আমি আমার জোনাল দিয়ে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের নর্থ জোনালের অন্তর্গত এখন পর্যন্ত আমরা প্রায় 18খানা আইআরপি, মডিফাইড আইআরপি, এক একটা আইআরপিতে 10,000 গ্যালন জল ঘন্টায় মানে এখানে উৎপন্ন করা যায়, মানে পিউরিফাই করা যায়। তো এরকম 18খানা আমরা এখন পর্যন্ত আমাদের এখানে বসিয়ে দিয়েছি, এবং সেগুলিকে আমরা ধরুন পুজোর পরে আমরা সেগুলি অলরেডি চালু হয়ে গেছে, পুজোর পরে সেটা আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু করব। এইভাবে সারা আগরতলা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা পিউরিফাই ওয়াটার মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আমাদের অটল জলধারা মিশনের মাধ্যমে আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে কানেকশন। আপনি শহরে দেখবেন এখন যে আমাদের লাইনগুলি করছে, ড্রেনগুলি হচ্ছে, সেটা স্মার্ট রোড তৈরি হচ্ছে। স্মার্ট রোড মানে কি হচ্ছে ড্রেন, তারপরে আপনার পানীয় জল, গ্যাস, বৈদ্যুতিক তার, এভরিথিং আন্ডারগ্রাউন্ড থাকবে। তো স্বাভাবিক সেই খুঁটিগুলিও তো থাকছে না। সবগুলি উঠিয়ে নেওয়া হবে, খুঁটি থাকবে, সবগুলি তার বাইরে থেকে তুলে নেওয়া হবে, মানে তার মুক্ত, জঞ্জাল মুক্ত শহর করার জন্য। কারণ সত্যি কথা বলতে কি আমাদের শহর নন প্ল্যান, কোনো প্ল্যান ছিল না, যেভাবে খুশি সেভাবে তৈরি হয়েছে। এখন তো মানুষের বাড়ি ঘর ভাঙা যাবে না, তো আমরা চাইছি আমাদের যেটুকু আছে সেইটুকুর মধ্যেই একটা বিজ্ঞানসম্মতভাবে আমরা সুন্দর শহর তৈরি করতে চাইছি। এবং পাশাপাশি কী হচ্ছে দেখুন, আমাদের আগে কভার ড্রেন ছিল না, নোংরা ছিল,
এবং অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, জল জমে থাকতো, তার থেকে মশা মাছির উৎপন্ন হতো, তার থেকে রোগ জীবাণু ছড়াতো, তার থেকে মানুষের বিভিন্ন রোগ হতো, জলবাহী রোগ হতো। আজকে আমরা কভার ড্রেন করাতে আপনি নিজে অনুভব করতে পারবেন, আপনার বাড়ির পাশে আপনার এলাকায় দেখবেন আপনার ওইখানে মশার উৎপাতটা ধীরে ধীরে কমে যাচ্ছে। পাশাপাশি কী হচ্ছে, আমরা প্রত্যেকটি নাগরিকের কাছে আমরা আবেদন করছি, শহরের পৌরবাসীদের কাছে আবেদন করছি। আপনি দেখবেন ডক্টর, ইঞ্জিনিয়ার বা বড় বড় প্রতিষ্ঠিত মানুষ, আমরা আগরতলা পুর নিগমের পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে এবং ওই এলাকার গরিব মানুষ যারা আছেন তাদেরকে আমরা বাড়ি বাড়ি থেকে যে এই গার্বেজ কালেকশনের জন্য তাদেরকে আমরা নিযুক্তি করেছি বিভিন্ন এনজিওর মাধ্যমে। তো তাদেরকে আমরা 1200 টাকা করে দিচ্ছি, পাশাপাশি কী করেছি 60 টাকার বিনিময়ে বাড়িতে আর কমার্শিয়াল 120 টাকা। তা আপনি দেখবেন যাদের দেওয়ার ক্ষমতা আছে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নিজেদেরকে সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি বলেন, কিন্তু অনেক জায়গাতে দেখি কি এখনো সেই মানসিকতা নাই যে এই 60 টাকার বিনিময়ে একটা গরিবকে আমি একবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা দিচ্ছি, বা একদম আর্লি ভোরে এসে ফেলে দিয়ে যাবে। শুধু তাই নয়, রাতের অন্ধকারে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, দেখবেন আপনার বাড়ির সামনে উনি এসছে ওই বাড়ি থেকে 15টা বাড়ি দূরে আপনার বাড়ির সামনে এসে ফেলে দিয়ে চলে গেল। তো এই যে মানসিকতা, এই থেকে আপনাদেরকে আমরা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব রাজ্যের প্রত্যেকটি আগরতলা শহরবাসীর কাছে যে আপনারা একটু এই শহর আমার শহর, আপনার শহর, সেই শহরকে পরিচ্ছন্ন রাখতে, সুন্দর রাখতে আপনাকে আমাদেরকে সাহায্য করতে হবে। একদম। আপনার যে জোনটা, সেই জোনের মধ্যে যদি বলি, একটা আমরা ছোট ছোট লেক দেখেছি যেগুলো সৌন্দর্যায়নে আপনারা ভূমিকা নিয়েছেন, এবং এটা অনেকটা এটার একটা আলাদা বিউটিফিকেশন হয়েছে, নাম দেওয়া হয়েছে। আগে এটার মধ্যে আমরা সেরকম কিছু দেখিনি, ওই ভোলাগিরি রোডের পাশেই। তো এইরকম বিভিন্ন জায়গায়, রানীর পুকুর পাড়, হ্যাঁ, তো এইরকম অনেকগুলো বিউটিফিকেশন হয়েছে, কলেজ টিলাও হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। তো এইরকম যে বিউটিফিকেশনের কাজ, সেটা কি চলতেই থাকবে আপনাদের? হ্যাঁ, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে সারা ভারতবর্ষ, শুধু আগরতলা শহর ভাবছেন সেটা না, সারা ভারতবর্ষে জল ধরো প্রকল্প, পুকুর খনন করা হচ্ছে, বড় বড় তালাব তৈরি করা হচ্ছে। তার পেছনে কারণ আছে, সেটা বলবো আমরা। আর তার পাশাপাশি যে সমস্ত পুরনো তালাবগুলি আছে, পুকুরগুলি আছে, লেকগুলি আছে, সেইগুলিকে ব্যবহারযোগ্য করার জন্য সেটা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে সারা ভারতবর্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের আগরতলা পৌর নিগমের মেয়রের নেতৃত্বে আমরা কাজ করছি। আমার আগরতলা 9 জনের অন্তর্গত আপনি দেখবেন, আপনাকে বলছি কুমারী টিলা, তারপরে হচ্ছে আমাদের রানীর পুকুর, অভয়নগর এলাকাতে দেখবেন, অভয়নগর বাজারের পেছনে একটা পরিত্যক্ত একটা পুকুর ছিল, দখল হয়ে গেছিল। আজকে নাগেরজোলার এখানেও একটা আছে, ওইটা নাগেরজোলাটা আমার নয়, আমার হচ্ছে ওই সাইডটার কথা বলছি। তারপরে আপনি আমাদের এই অ্যানিম্যাল হাজব্যান্ডারির যে হসপিটালটা আছে তার পাশে একটা পুকুর ছিল, সেটাও দখল হয়ে গেছে। আজকের দিনে আপনি গিয়ে দেখুন, এখানে প্রায় 3.5 কোটি করে খরচ করে এই প্রত্যেকগুলি পুকুরকে খনন করা হচ্ছে, দখলমুক্ত করা হচ্ছে। তার চারিদিকে ওই এলাকার মানুষ যাতে প্রাতঃভ্রমণ, সান্ধ্যভ্রমণ করতে পারে, বাচ্চারা নোংরাও ফেলতে পারছে না কেউ, কোনো নোংরা তো পরের কথা, নোংরা নয়, আমরা চারিদিকে করে মাঝখানে লেন তৈরি করে দিয়ে লাইটিং সিস্টেম দিয়েছি, যাতে করে ওই এলাকার মানুষ সকালবেলায় সন্ধ্যাবেলা যাতে হাঁটাচলা করতে পারে। কারণ আমাদের একটা সুন্দর জায়গা, বসার জায়গা তৈরি হয়ে গেছে। বিকশিত ভারতের সঙ্গে কিন্তু একটা সুস্থ ভারত তৈরি করতে হবে। তো সুস্থ ভারত যদি না হয় তাহলে সুস্থ মানুষ থাকবে না, তো সুস্থ মানুষ না থাকলে বিকশিত ভারত তৈরি হবে না। তার জন্য প্রধানমন্ত্রী প্রত্যেকটি ক্ষেত্রে তার একটার সঙ্গে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই দেখবেন আমরা প্রত্যেকটি পুকুরকে লাইট অ্যান্ড সাউন্ড তো করছি, লাইটিং করছি, তার পাশাপাশি সেখানে যাতে স্বাস্থ্যসম্মত করে তোলা যায়, যে আপনার ওইখানে যাতে বিকেলবেলায় হাঁটার জন্য বাচ্চাদের খেলা। আজকে কি হচ্ছে, শহরে প্রচণ্ডভাবে পপুলেশন, বাড়িঘর হচ্ছে, তো সেই জায়গাতে আজকে বাড়ির বাচ্চারা খেলাধুলা করবে কোথায়, ওইখানে নিয়ে গিয়ে মায়েরা যাতে খেলাধুলাও করতে পারে, তার জন্য আমরা ওইখানে করছি। শুধু তাই না, আপনি দেখবেন আগরতলা শহরে প্রায় ওয়ার্ডে আমরা একটা করে ওপেন জিম দেওয়া হচ্ছে, এতে মানুষ স্বাস্থ্যটাও ঠিক রাখতে পারে। পাশাপাশি আপনারা এটাও আপনারা করছেন, যেটা আমরা দেখছি যে যারা স্ট্রিট ভ্যান্ডার, যারা এতদিন হকারের মতো বিক্রি করতেন, খোলা রাস্তায় বিক্রি করতেন, তাদেরকে একটা আলাদা স্পেসিফিক জায়গা দেওয়া হয়েছে, সেখানে স্ট্রিট ভ্যান্ডার জোন বলি আমরা। হ্যাঁ, ভ্যান্ডার জোন। এটা প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আগরতলা পুর নিগম, আজকেও আপনারা নিশ্চয়ই দেখেছেন বা গিয়েছিলেন, আমাদের আগরতলা
মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেড অফিসে আমরা ভেন্ডারদেরকে 50,000 টাকা করে আমরা ওদেরকে অনুদান দিয়েছি এবং যারা ভেন্ডার আছে ভেন্ডারদেরকে ভেন্ডার লাইসেন্স প্রদান করা এবং সেটা করার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে স্বনির্ভর করতে চাই, কিন্তু আইনের মধ্যে থেকে। প্রধানমন্ত্রী বলছেন আগরতলা শহরে 10,000 ভেন্ডার করার জন্য, তো আমরা সেটাই করছি, কিন্তু সেটা হচ্ছে কি আপনি এখন বলবেন আমাকে কামান জমি দিতে হবে, সেটা হবে না। আমাদের ভেন্ডার জোন আমরা তৈরি করছি যে এইখানে কতটা দোকান দেওয়া যাবে, ওইখানে কি ধরনের দেওয়া যায়। আপনি দেখবেন রাজবাড়ির ভেতরে আমরা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটসের জন্য আমরা দিয়েছি, সেরকম জোন তৈরি করা হচ্ছে, ফুড জোন, ফ্রুটস জোন, এরকম আমরা বিভিন্নভাবে করা হচ্ছে যাতে একটা লোক যাতে কোনো কিছু আনতে যাবে যাতে ওইখানে গেলে ফ্রুটসটা পাওয়া যাবে, চলে গেলাম ফ্রুটসটা, ওইখানে গেলে স্ন্যাক্স পাবো। আমরা চাইছি সুন্দর আগরতলা মানুষের কাছে, আমরা স্মার্ট সিটি বলি, কিন্তু আমাদেরকে নিজেদেরকে স্মার্ট তৈরি করতে গেলে আমার ঘরেও স্মার্ট হতে হবে, বাইরেও স্মার্ট হতে হবে। তো সেই জন্য আমাদের আগরতলা পৌর নিগমের উদ্যোগে আমরা বিভিন্ন এলাকাতে আমরা প্রত্যেকগুলি কর্পোরেশন এলাকাতেই আমরা ভেন্ডার লাইসেন্স দিচ্ছি। তার সঙ্গে প্রধানমন্ত্রীর ইয়েতে আমরা ওদেরকে 10,000 টাকা থেকে শুরু করে প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত আমরা উইদাউট এনি সিকিউরিটি আমরা তাদেরকে অনুদান দিচ্ছি এবং সেই অনুদান পেয়ে তারা তাদের নিজেদেরকেও স্বনির্ভর করছে, পাশাপাশি নিজের আত্মনির্ভর হচ্ছে। একদম প্রদীপবাবু, যে বিষয়টা আমরা আজকে আলোচনা নিয়ে বসলাম এটা সত্যি একটা বড় বিষয়। বিকশিত ভারত 2047-এর যে স্বপ্ন সকলেই আমরা দেখছি, তার মধ্যে শুধু রাস্তা নয় বা স্ট্রিট ভেন্ডার নয় বা শুধুমাত্রই যে উৎসব সেটা নয়, পুরো সিস্টেমের মধ্যেই কিন্তু বিকশিত হওয়া দরকার। যেরকম প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রত্যেকে বাড়িঘর যেরকম পেয়েছে, বাড়িঘর করেছে, সেক্ষেত্রেও কিন্তু এটা অনগোয়িং প্রসেসিং, এটা তো চলছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, মানুষ যেভাবে আয়ুষ্মান কার্ড পাচ্ছে বা এটার ইউটিলাইজ করছে, এই বিষয়টাও যদি আপনি একটু আমাদের সামনে তুলে ধরেন। আপনাকে বলি বিকশিত ভারত, তো বিকশিত হতে হলে কাদের হতে হবে? আপনার আমার বিকশিতটা প্রথম টার্গেট না, কিন্তু সমাজের অন্তিম ব্যক্তি যারা আছে, বিগত দিনে যে সরকারগুলি ছিল তারা বলতো কি ভারতবর্ষ থেকে গরিবী হটাও, আর গরিবী হটাতে গেলে তাকে গরিবকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। তো প্রধানমন্ত্রী প্রথম কাজটা কি জানেন? প্রধানমন্ত্রী প্রথম কাজ করছেন যাদের ঘর নেই, থাকার জায়গা নেই, তাদেরকে থাকার জন্য ঘর দিয়েছেন, পাকা ঘর। সেটা কি চলছে না? এটা অনগোয়িং চলছে, শুধু চলছে না, এখন আমাদের সেটা বেড়ে 2.5 লক্ষ টাকা আমাদের করা হয়েছে। যাদের জোত জমি আছে, জায়গা আছে, তাদেরকে আমরা 2.5 লক্ষ টাকা পর্যন্ত দিচ্ছি। 7 আমাদের ডিপিআর চলছে। তো প্রথম হচ্ছে দেখুন একটা বিকশিত ভারত, তো বিকশিত ভারত করতে গেলে কি করতে হবে? সমাজের অন্তিম ব্যক্তি তাকে যদি বিকশিত না করেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করেন, আপনার দেশ কীভাবে সমৃদ্ধ হবে? আমরা কিছু সংখ্যক লোক আমরা অট্টালিকায় থাকলাম আর গরিব ফুটপাতে থাকলো, তাহলে বিকশিত ভাবে। তো প্রধানমন্ত্রী বেসিক্যালি সেক্টর নিয়ে বলেছেন উনি। প্রধানমন্ত্রী তো বসতে গেলে কি বলবো, বিরোধী দলের তারা বলে দেখবেন চা বিক্রেতা। ব্যাপারটা হয়েছে কি, চা বিক্রেতা হওয়াতে উনি কী হয়েছে, উনি একদম গ্রাসরুট থেকে মানুষ কী অসুবিধায় আছেন সেটা উনি অনুভূতি করেছেন। তাই প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন ওনার প্রত্যেকটা প্রকল্প সেটা সমাজের অন্তিম ব্যক্তি, গরিব ব্যক্তিদেরকে, পাশাপাশি সমাজের মধ্যবিত্তদেরকে আরও শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে পারে তার জন্য কাজ। আজকে ট্যাক্স বলুন 12 লক্ষ টাকা, তো একটা চিন্তা করা যায় 12 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে না। তো একটা মধ্যবিত্ত যদি 12 লক্ষ টাকা রোজগার করার জন্য করে বা সেই পরিমাণ ট্যাক্স যদি দিতে হতো, কত টাকা দিতে হতো? এবং হ্যাঁ, স্বদেশী বস্তুর উপরও কিন্তু প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। আপনি প্রধানমন্ত্রী দেখুন, আমি বলি আপনার ঘর, ফ্রি পানীয় জল, ফ্রি বিদ্যুৎ, সোলার সিস্টেম, মুফত, যে প্রধানমন্ত্রীর মা গরিব মানুষ সেই কাঠ দিয়ে লাকড়ি দিয়ে যখন উনুনে রান্না করতেন তখন দেখতেন চোখে ধোঁয়া হতো, তার থেকে চোখ খারাপ হতো। উনি উজালা যোজনা ফ্রি, মাতৃবন্ধন সমৃদ্ধ যোজনা, মহিলা সমৃদ্ধ যোজনা, কিষাণ সম্মান নিধি, হ্যাঁ কিষাণ সম্মান নিধি, তারপরে হচ্ছে আপনার দেখুন আপনার সারা ভারতবর্ষে 80 কোটি, ওটা শিশুদের জন্য পোষণ, এগুলি তো আছেই। এরকম কোনো সেক্টর নেই। মাতৃগর্ভ হলে সন্তান, মাতৃ যখন গর্ভবতী, মায়েরা গর্ভবতী হন, মাতৃগর্ভবতী হলে উনি যখন ডেলিভারি হওয়ার পর থেকে সব মিলিয়ে 10,000 টাকা পায়।
ঠিক। 2000 এরকম করে 10,000 টাকা পায়। আর সবকিছুর পরে যদি আমরা যে যান্ত্রিক দুনিয়ায় রইলাম, যে প্ল্যাটফর্মে রইলাম, সেই ডিজিটাল ভারতের স্বপ্নটাও তো এখান ডিজিটাল থেকেই। ভারতের স্বপ্ন আজকে প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে সারা ভারতবর্ষের আপনি ইন্টারনেটের দেখুন রেটটা দেখুন, সারা পৃথিবীর ইন্টারনেটের রেট দেখুন, আমাদের এখানে রেট কি দেখুন, সবচেয়ে চিপেস্ট ভারতবর্ষ। শুধু তাই না, আজকে আপনি চিন্তা করুন চন্দ্রে আমাদের ভারতীয়রা যায়, সেটা স্বপ্নে ভাবা যায়? আজকে সারা ভারতবর্ষে দেখুন না আপনি বিকশিত ভারত, আমি বিকশিত ভারত বা রাশিয়া চীন বলে আপনি আপনি আপনার রাজ্য দিয়ে দেখুন না, আপনি তো এই রাজ্যে জন্মগ্রহণ করেছেন। আমরা যখন পড়াশোনা করেছি আমাদের জাতীয় সড়ক একটা ছিল। আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে 14খানা জাতীয় সড়কের জন্য স্যাংশন হয়েছে, কাজ চলছে। আজকে আমাদের রাজ্যে রেল পরিষেবা আমাদের কাছে স্বপ্ন ছিল। আমাদের বিগত সরকারে যারা ছিলেন, এমবিবি এয়ারপোর্টও যেটা হয়েছে নতুন সেটা তো বলছি, বিগত দিনে যারা সরকারে ছিল, কেন্দ্রে ছিল, রাজ্যে ছিল, তারা এখন জোট বেঁধেছে। তারা তো সরকারই ছিল না, 35 বছর ছিল, কেন্দ্রেও ছিল। ওরা ত্রিপুরা রাজ্যের জন্য রেল পরিষেবা দেয়নি কেন? এক দল বলতো কেন্দ্র দেয় না, আরেক দল বলতো দুর্নীতি হচ্ছে। আজকে দুর্নীতি এবং কেন্দ্র সবাই মিলে আজকে ত্রিপুরাতে আছে। তো আজকে তাদের সরকার থাকা অবস্থায় বামপন্থীরা বলছেন যে আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছি। আজকের দিনে বলুন না, আজকে 2018 সালের পর থেকে বা 14 সালের পর থেকে আজকে অবধি, আজকে ভাবতে পারেন আপনি এখান থেকে আপনি দিল্লিতে রাজধানী মিলে আমরা যাবেন। তো দেখলামই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কি নতুন আঙ্গিকে তৈরি হয়ে। পর্যটন ক্ষেত্র তো বলেই লাভ নেই। আজকে পর্যটনের দিক যদি কথা বলেন, আজকে সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা পর্যটন ক্ষেত্র, নবরাত্রির সূচনা হয়ে গেল ত্রিপুরা থেকে। তা আপনি যদি এইগুলি একবার ভাবেন যে আজকে আমার রাজ্য থেকে সাবরুম পর্যন্ত আমার রেল, এয়ারপোর্ট বলছেন আপনি, শুধু এইটাই নয়, সারা ভারতবর্ষে 70খানা এয়ারপোর্ট ছিল, আজকে 142টা এয়ারপোর্ট হয়েছে। একদম সত্যি বিকশিত ভারত 2047 নিয়ে যেই আমরা ছবিখানা দেখছি, সেই ছবির মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। শিক্ষা ক্ষেত্রে এনইপি 2020, স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন বীমা যোজনা রয়েছে। এই রকম সবগুলো বিষয় নিয়ে যদি আমরা বসি বা কথা বলি, আমাদের অনেকটাই সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ সবটাই। তবে আমরা যেহেতু আজকে তার মধ্যে বিকশিত ভারতের মধ্যে আপনি এটা বলতে হবে, আপনি নারী জাতি, আজকে মহিলা সমৃদ্ধ যোজনা, মহিলাদের জন্য 33% আপনি বিধানসভায় লোকসভায় আপনি করতে পারবেন, রিজার্ভেশন রেখেছে আপনাদের। সেটা কিন্তু মোদিজির নেতৃত্বে, মুখে নয় কাজে। আজকে মহিলাদের জন্য আপনি দেখুন, আজকে প্রত্যেক ভারতবর্ষের সর্বত্র এসএইচজি গ্রুপের মাধ্যমে 1 লাখ প্রতি বেহেনা, আজকে দ্রোণ বেহেনা। তো আজকে ত্রিপুরা রাজ্যে দেখুন না, আজকে রেশন কার্ড স্মার্ট পিবিসি দেওয়া হচ্ছে, প্রত্যেকটা স্মার্ট কার্ড মায়েদের নামে, বোনেদের নামে। আজকে ত্রিপুরা রাজ্যে কিছুদিন আগে আমরা 400 কোটিটা রেশন শপ দিয়েছি আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্রত্যেকটা মায়েদের নামে, মেয়েদের নামে। তো সর্বত্র ক্ষেত্রে আমরা যদি অনুষ্ঠানটা আস্তে আস্তে শেষ করে দেব, তো যেহেতু শেষের পর্যায়ে রয়েছে, তো বিকশিত ভারতের এই স্বপ্ন আশা করি আমরা অদূর ভবিষ্যতে পূরণ হয়ে যাবে। তবে এই লক্ষ্যমাত্রা নিয়ে যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, পুজোর এই মরশুমে রেশনের মধ্যে কি নতুন কিছু কি পরিবর্তন হলো কিনা, আমার দর্শক বন্ধুদের একটু জানিয়ে দিন। আর আপনার থেকে কি বার্তা রইল আমাদের দর্শকদের জন্য, ছোট্ট করে একটু শুনুন। রেশন পরিষেবা যদি বলতে যাই, তাহলে আবার যেতে হবে প্রধানমন্ত্রীর কাছে। আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়ান নেশন ওয়ান রেশন। আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে 80 কোটি মানুষ ফ্রিতে চাল পাচ্ছে। ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, খাদ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে দেখুন, আগে কি বলতো, মিছিল করতো 14টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দিতে হবে। আমাদের এই সরকার আসার পর আজকে রেশন শপে আপনি চাল, ডাল, চিনি, আটা, তেল, মশলা, চা পাতা, আপনি গোমতী ডেয়ারির সমস্ত প্রোডাক্ট পাচ্ছেন। প্লাস কি হচ্ছে, স্মার্ট রেশন শপ করা হচ্ছে, সেখানে ইন্টারভিউ ফর্ম থেকে আরম্ভ করে সব কিছু করা হচ্ছে। আজকে পিবিসি কার্ড চালু হয়েছে, এবং এবারের পুজোয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, খাদ্যমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটি রেশন শপেতে ফ্রিতে 2 কেজি ময়দা, 500 সুজি এবং চিনি 1 কেজি দেওয়ার বন্দোবস্ত মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। আমাদের কাছে একটা খবর আছে, হয়তো আজকে কালকে সেটা আমরা পেয়ে যাব। আর আজকে সারা ভারতবর্ষের থেকে যে কোনো জায়গার থেকে শ্রমজীবী মানুষ হোক, যে কোনো লোক ত্রিপুরা রাজ্যে যদি আসে, তার ওই জায়গায় রেশন শপ থাকলে ত্রিপুরা রাজ্যে এসে আপনি সেই রেশন কার্ডের মাধ্যমে সে মাল পাবে। তো এই যে আপনি, এইটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের যে বিকশিত ভারত পরিকল্পনা প্রধানমন্ত্রী করেছেন সর্বক্ষেত্রে। মানে মানুষ কোথাও নিজেকে
ইনসিকিউর যাতে ফিল না একদম, করে, একদম। তার জন্য আপনার যদি আপনি দেখুন না, আচ্ছা কিছুদিন আগে পেহেলগাঁও দেখুন না কাশ্মীরে, এইখান থেকে বসে কাশ্মীর পাকিস্তানকে ঠিক করে দিয়ে দিয়েছে। ঠিক। আসলে আমরা এত বড় একটা বিকশিত স্বপ্ন নিয়ে কথা বলছি, যেটা এই ছোট্ট সময়ে শেষ হবার নয়। অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেকটা মানে মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এই ব্যস্ততার মধ্যে। তো চাইবো এভাবেই যেন আমরা আগামী দিন একসাথে বসে এই ধরনের আলোচনায় আরও যেন মানুষকে সজাগ সচেতন করতে পারি। অনেক অনেক ধন্যবাদ প্রদীপবাবু নমস্কার। আপনাকে। আর দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনলেন যে বিকশিত ভারত 2047 নিয়ে যে স্বপ্ন সকলেই দেখছেন, সেটা আমরা সবাই মিলেই স্বপ্নটা পূরণ করব। তবে তার জন্য কিন্তু আমাদের স্বচ্ছ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, বাড়ির আশপাশটা সুন্দর রাখতে হবে। আর যে কাজগুলো হচ্ছে, যে যোজনাগুলো আসছে, সেটা জানতে লাগবে, আমাদের বুঝতে লাগবে এবং সহযোগিতার হাতটাও বাড়াতে লাগবে। তাহলে আমাদের ত্রিপুরা, আগরতলা এবং ভারতবর্ষ সুন্দর হয়ে উঠবে, বিকশিত হয়ে উঠবে, আত্মনির্ভর হয়ে উঠবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, উৎসবের দিনগুলো আনন্দে কাটান। নমস্কার।